সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই আইটেমটাতে 5টা প্রশ্ন আসে। 5টা প্রশ্নের মধ্যে ভয়েস চেঞ্জ অন্যতম। সাধারণত দেখা যাচ্ছে এই 5টা প্রশ্নের মধ্যে ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছরই পরীক্ষাতে আসে। আর ভয়েস চেঞ্জের বিষয়টা তোমরা অন্যান্য ক্লাসেও পড়ে এসেছো, স্কুল লেভেলেও পড়ে এসেছো। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তাহলে আমরা চলে যাই আজকে ক্লাসের যে মূল আলোচনা সেখানে। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস বলতে আসলে কি বোঝানো হচ্ছে। ভয়েস সাধারণত অর্থে আমরা জানি কণ্ঠস্বর, কিন্তু ব্যাকরণে বা গ্রামারে একে বলা হয় বাচ্য। এটা আসলে এক ধরনের কণ্ঠস্বরই। কথাটা যখন আমি নিজে নিজে বলছি এবং আমারই কথাটা যখন অন্য কেউ কথাটা বলছে, তখন দুইটা জিনিস হচ্ছে, যখন আমি বলছি বা কর্তা যখন বলছে, সাবজেক্ট যখন বলছে, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবং ওই কথাটা যখন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মাধ্যমে বলা হচ্ছে বা করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে ভয়েস অর্থ হচ্ছে বাচ্য, এবং এই ভয়েসের মাধ্যমেই দুই রকম ভয়েস রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা ভয়েসের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা একটু জেনে নিচ্ছি। এখানে বলা হচ্ছে ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা যখন কাজ নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয়, এবং একইভাবে ভার্বের যে রূপের যে পরিবর্তন ঘটে তাকে ভয়েস বলে। এখানে দেখো কয়েকটা বিষয় রয়েছে, কর্তা নিজে করে অথবা কাজটি অন্যের দ্বারা করানো হচ্ছে। এবং একটা বিষয় লক্ষ্য করো, সেটা এখানে বলা হচ্ছে ভার্বের রূপের যে পরিবর্তন, মানে ভার্বটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা। দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, হি হ্যাজ ফিনিশড দ্য টাস্ক, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে, দি টাস্ক হ্যাজ বিন ফিনিশড বাই হিম। লক্ষ্য করো, সাধারণত আমরা জানি যে ভয়েসে যখন করতে যাচ্ছি, অ্যাক্টিভ ভয়েসে একরকম রূপ রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রূপটা ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভয়েস দুই রকমের হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমি আগে একটু বলেছি তোমাদের, আবারও বলছি, যে কর্তা নিজেই যখন কাজটি করে সক্রিয় এরূপ বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। আবার প্যাসিভ ভয়েসের যে ফর্ম দ্বারা কর্তা নিজে সম্পাদন করে না, বরং কাজটি অন্যের দ্বারা করানো হয়, এরূপ বোঝায়, তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, বা যেটা অন্যের মাধ্যমে বা অন্যভাবে কাজটি করানো হচ্ছে। আমরা ভয়েস চেঞ্জের কিছু বেসিক ইনফরমেশন যেটা দরকার আমরা একটু দেখে নিচ্ছি। এখানে প্রথমে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। এইটাকে আগে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে আমাদের। কারণ হচ্ছে আমরা দেখতে পাবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্টে পরিণত হয়েছে। একটু দেখে নিই আমরা। অ্যাক্টিভ রয়েছে, শি ডিড ফর মি দ্য নেসেসারি থিংস। এখানে দেখো প্যাসিভ ভয়েসে হয়েছে, the necessary things were done for me by her. এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, গ্রামারের যে নিয়মটা রয়েছে, the necessary things এই শব্দটাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল প্লুরাল, যার ফলে এখানে ওয়ার ডান বসে গেল। যেহেতু আগের বাক্যটা ছিল পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে যখন আমরা করতে যাব সেখানে ওয়ার শব্দটা বসে গেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ এটা বসে গেছে এখানে। আবার কোন সময় অ্যাক্টিভ ভয়েস দুটি অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে কোন কোন অবজেক্টটাকে তুমি সাবজেক্ট হিসেবে নিবে সেটা একটা বিষয় এখানে রয়েছে। যেমন ধরো এখানে আছে, প্রফেসর এলহাম টিচেস আস ইংলিশ। এখানে আমরা লিখেছি উই আর টট ইংলিশ বাই প্রফেসর এলহাম, অথবা ইংলিশ ইজ টট বাই আস
ইংলিশ ইজ টট আস বাই প্রফেসর এলহাম। যখন তোমরা কোনো আনসার করতে যাচ্ছ, এখানে বলা হচ্ছে যে ব্যক্তিবাচক যে অবজেক্ট রয়েছে সেটাকেই আমরা আগে নিয়ে আসলে ভালো। ওকে, পরের অংশে যাচ্ছি আমরা। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে টেন্সের যে পরিবর্তন হয় এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। একটু আইডিয়া দিচ্ছি তোমাদের। যেমন ধরো এখানে রয়েছে যে প্রেজেন্ট সিম্পল যে টেন্সটা রয়েছে, অ্যাক্টিভ ভয়েস যেমন V1 মানে ভার্ব 1 যেমন ডু। এখানে যখন আমরা প্যাসিভ করতে যাচ্ছি, প্যাসিভ করতে গেলে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। অ্যামিজার হচ্ছে এবং ভার্ব 3 হচ্ছে যেমন ডু, ডিড, ডান, ডান। আর তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, তোমাদের টেন্সের যেই পরিবর্তনটা হয় সেই ক্ষেত্রে ভার্বের যে তৃতীয় যে রূপ রয়েছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল মানে ভার্ব 3 যেটাকে বলা হচ্ছে, এই যে একটা লিস্ট রয়েছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের যে লিস্ট রয়েছে, এই লিস্টটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। লিস্টটা খুব ভালো করে পড়তে হবে। দেখা যাচ্ছে অনেক ছাত্র এই যে শব্দটা দরকার সেই শব্দটা না জানার কারণে অনেক সময় সেই বাক্যটা ঠিক মতো করতে পারছে না। আমরা একটু দেখে নিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার থাকবে ভার্ব প্লাস আইএনজি, এবং এটাকে যখন প্যাসিভ করব অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্ব 3। আমরা পরের যে অংশটাতে যাব সেখানে প্রত্যেকটা টেন্সের উদাহরণ সহ দেওয়া হয়েছে, সেই উদাহরণ থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো। তবে এই যে চার্টটা দেয়া আছে এই চার্টটার মধ্যে তোমরা ওভারঅল যে লিস্টটা আসলে দরকার হয় আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটা ক্ষেত্রে তোমাদের খুবই সহায়তা করবে বলে আমি মনে করছি। তোমরা লিস্টটা এক নজরে একটু দেখে নাও। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আশা করি তোমরা লিস্টটা দেখে নিয়েছো। আমরা পরের যে অংশ যাচ্ছি সেখানে তোমাদের এই যে লিস্টটা দেয়া আছে এটার প্রত্যেকটার একটা করে উদাহরণ দেয়া আছে, তাতে তোমাদের বুঝতে খুব সহায়তা হবে বলে আমি মনে করছি। এখানে আমরা একটু দেখে নিচ্ছি কি আছে এখানে। আমরা আগের অংশে আলোচনা করেছিলাম যে একটা লিস্ট তোমাদেরকে একটা চার্ট দেওয়া হয়েছিল কোন টেন্সে কি হয় তার একটা। এখন যেটা বলছি এখানে প্রত্যেকটা টেন্স ধরে ধরে যেই পরিবর্তনগুলো হচ্ছে সেইটাকে তোমাদেরকে ক্লিয়ার করছি। দেখো, হি হেল্পস মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, আই এম হেল্পড বাই হিম। লক্ষ্য করো, মি হয়ে গেল আই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এম বসে গেল। এবং সব সময় যখন প্যাসিভ হবে ভার্বের যে তৃতীয় যে রূপটা রয়েছে সেই রূপটা অবশ্যই তোমাকে বসাতে হবে। পরের বাক্য দেখি, আই প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই মি। এরপর আছে দে বাই সাম বুকস আর বট বাই দেম। লক্ষ্য করো, এখানে সাম বুকস আমাদের প্যাসিভে সাবজেক্ট হয়ে এসেছে, যার ফলে সাম বুকসটা হচ্ছে প্লুরাল, এই জন্য আমাদের ভার্বটাও প্লুরাল হয়ে গেছে, এখানে আর বট হয়ে গিয়েছে। কিন্তু তোমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে যাচ্ছ সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যে অবজেক্টটাকে যখন সাবজেক্ট পজিশনে চলে আসলো সেই ক্ষেত্রে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটাকে কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী তোমার এই ভার্বটা বসে যাবে। এরপরে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে যে একটা উদাহরণ এখানে রয়েছে একটু বলছি, হি ইজ হেল্পিং মি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন তুমি
প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে বিং শব্দটাকে ইউজ করতে হচ্ছে। বিং, হি ইজ হেল্পিং মি, এখানে হয়ে গেল আই এম বিং হেল্পড বাই হিম। এরপর রয়েছে আই এম প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। দেখো, এই কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ইউজ করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে আমাদের বিং বসে যাচ্ছে। এরপরে আছে দে আর বাইং সাম বুকস আর বিং বট বাই দেম। তোমাদের আগেই বলেছি যে ভার্বের যে রূপগুলো রয়েছে, যেমন বাই বট বট, সি স সিন, ক্যাচ কট কট, ডু ডিড ডান। তো এই যে লিস্ট রয়েছে, এই লিস্টটাতে কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, তা না হলে তোমরা অনেকগুলো কোশ্চেনের আনসার ঠিক মতো দিতে পারবে না। এখানে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যেমন বিয়ার, বোর, বর্ন। বিয়ার মানে বহন করা, বোর মানে বহন করেছিল। তাহলে লাস্টের যে বর্নটা রয়েছে BORNE, সেটা। এরপর আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। লক্ষ্য করো, দ্য পোস্টম্যান হ্যাজ ডিস্ট্রিবিউটেড দ্য লেটার্স। তাহলে দ্য লেটার্স আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেল কি, দ্য লেটার্স হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড বাই দ্য পোস্টম্যান। এখানে আগের বাক্যে কি ছিল? আগের বাক্যে আমরা দেখতে পাচ্ছি দি পোস্টম্যান হ্যাজ, কিন্তু এর পরের যে বাক্য প্যাসিভ ভয়েসে কি হলো? লেটার্স হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, কারণ লেটার্সটা হচ্ছে তোমার এখানে প্লুরাল, এই জন্য এখানে হ্যাভ বিন বসে গেছে। এরপরে দেখি আমরা, দে হ্যাভ বট সাম বুকস, তাহলে সাম বুকস হ্যাভ বিন বট বাই দেম বসে গেছে। এরপর আমরা আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। লক্ষ্য করো, the old sailor killed the albatross, the albatross was killed by the old sailor। এরপর আছে they read many books were read by them। এখানে read যে শব্দটা রয়েছে, যদি প্রেজেন্ট হয় তাহলে read হবে, আর যখন পাস্ট হয়ে যাবে তখন উচ্চারণটা হয়ে যাবে read। they read many books, তাহলে many books were read by them। এখানে কেউ যদি ভাবে রিডটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে হবে many books are read by them। এরপরের অংশে আমরা আসি। যে পর্যন্ত তোমাদের আলোচনা করা হলো সেই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমরা মেসেজ বক্সে লিখে জানাতে পারো। এরপরে আমরা চলে আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। I was reading a book, a book was being read by me, they are flying kites, kites are being flown by them। লক্ষ্য করো, কন্টিনিউয়াস টেন্স যখনই হবে, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, উভয় ক্ষেত্রেই তোমাকে বিং ইউজ করতে হচ্ছে। আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হোক অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হোক, তোমাকে উভয় জায়গাতে বিং ব্যবহার করতে হচ্ছে। পরের স্লাইডে যাই আমরা। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে I had written a book, এটার আনসারটা হয়ে গেল the book had been written by me, they had played football, football had been played by them। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যখন আমরা পারফেক্ট টেন্স ইউজ করছি, প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, সেখানে বিন শব্দটা বসে যাচ্ছে। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট হোক অথবা পাস্ট পারফেক্ট হোক, যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে যাচ্ছি, সেখানে আমাদের বিন বসে যাচ্ছে। তোমাদের জ্ঞাতার্থে আর একটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই, যখন আমরা ন্যারেশন করি তখন সেটা আসলে করেসপন্ডিং টেন্সটা হয়, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আসলে ওই টেন্সটাই থাকে, শুধুমাত্র কয়েকটা শব্দ পরিবর্তিত হয়ে যায়। যেমন যখন আমরা পাস্ট টেন্সে করি, সেখানে পাস্ট টেন্সই থাকবে, সেখানে শুধু ওয়াজ বা ওয়ার বসে যাচ্ছে। আমরা পরের অংশে যাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে আমরা সবসময় করে থাকি ভয়েস চেঞ্জ একটা মাত্র বাক্য বলতে সিম্পল সেন্টেন্সকে বোঝানো হচ্ছে, কিন্তু কখনো কখনো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সেরও
ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব তার একটা নমুনা আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো, আই নো দ্যাট ইউ হেল্প হিম, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট হি ওয়াজ হেল্প বাই ইউ। দেখো এখানে দুইটা অংশেরই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার বলছি, আই নো দ্যাট এখানে হয়ে যাচ্ছে ইট ইজ নোন টু মি, আই নো এটা হয়ে যাচ্ছে ইট ইজ নোন টু মি, দ্যাট ইউ হেল্প হিম এটা হয়ে যাচ্ছে দ্যাট হি ওয়াজ হেল্পড বাই ইউ। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, জানিয়ে রাখি, তোমরা দুইটাকে আলাদা আলাদা যদি প্যাসিভ ভয়েস রূপান্তর করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। তোমরা ভাবো যেটা আসলে দুইটা বাক্য, আই নো তাহলে ইট ইজ নোন টু মি, এটা আমরা করি। ইউ হেল্প হিম, তাহলে এটাকে যদি আমরা নর্মালি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাচ্ছি তাহলে হিম হয়ে যাবে হি, আর যেহেতু পাস্ট টেন্স রয়েছে সেখানে বসে গেল ওয়াজ, হি ওয়াজ হেল্পড বাই, এভাবে হয়ে গেল। এরপর দেখো, আই থট দ্যাট Babul had sung a song. It was thought by me that a song had been sung by Babul. I thought it was thought by me না দিলেও হয়, সব সময় যে তোমার বাই দিতেই হবে এমন কোনো কথা নাই, সেই ক্ষেত্রে বাই না দিলেও হবে। এখানে আমরা বলতে পারি it was thought that a song had been sung by Babul। এখানে কমপ্লেক্স সেন্টেন্সের যে ভয়েস রয়েছে, তোমাদের যখন কোনো গল্প লিখছো, স্টোরি রাইটিং, সেই ক্ষেত্রে তোমাদের এই জাতীয় স্ট্রাকচার খুবই হেল্প করবে বলে আমি মনে করি। আর সর্বোপরি যখন যে বাক্য তোমরা পড়বে সে বাক্য অবশ্যই যে গ্রামারের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ফলো করার চেষ্টা করবে। আমরা পরের অংশে যাচ্ছি এবং তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আমরা সাধারণত জানি যে বাই দিয়ে করতে হয় আনসারটা, কিন্তু সব জায়গায় কিন্তু বাই এই প্রিপোজিশনটা বসে না। দেখো কি কি প্রিপোজিশন বসতে পারে, যেমন গ্র্যাটিফাই উইথ, প্লিজড উইথ, স্যাটিসফাইড উইথ, ব্লেসড উইথ, গ্ল্যাড অ্যাট, নোন টু, সারপ্রাইজড অ্যাট, ফিল্ড উইথ, আরো অনেকগুলো রয়েছে। তবে এই জিনিসগুলো যদি তোমাদের জানা থাকে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তোমরা এক নজর এই লিস্টটা একটু দেখে নাও। আমরা চলে আসছি যে বিভিন্ন ধরনের যে বাক্য রয়েছে সেই বাক্যগুলোকে যখন আমরা পরিবর্তন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা করব তার একটা নমুনা দেখে নিই। আমরা প্রথমে চলে আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। দেখো, আই রাইট এ লেটার, প্যাসিভ হয়ে গেল এ লেটার ইজ রিটেন বাই মি। এরপর রয়েছে দে প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দেম। অ্যাক্টিভ সোহাগ সিংস এ সং, তাহলে এ সং ইজ সাং বাই সোহাগ। এরপর রয়েছে হি পোস্টেড দ্য লেটার, প্যাসিভ হয়ে গেল দ্য লেটার ওয়াজ পোস্টেড বাই হিম। সাধারণত এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো দেয়া আছে এগুলো আসলে খুব সহজ বোধ্য প্যাসিভ ভয়েসে করা হয়েছে। এবং তোমাদের জানিয়ে রাখি, যখন তোমরা ছোট ছোট নিয়মগুলো জানবে তখন তোমাদের কাছে বড় বড় যে বাক্যগুলো রয়েছে খুব সহজে তোমরা সেটা করতে পারবে। তো এখানে এখানে একটু বলছি তোমাদের, সব সময় তোমরা টেন্সের দিকে লক্ষ্য রাখবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ হবে, যদি পাস্ট টেন্স হয় ওয়াজ বয়ার হবে, যদি পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাজ বিন হবে, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড বিন হবে। এই যে কয়েকটা যে রুল রয়েছে এই রুলগুলো হচ্ছে একেবারে বেসিক রুল, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন ডু, ডিড, ডাজ ইন অ্যাক্টিভ সেন্টেন্স বিকাম is, are, was, were in passive sentence। কেমন হয় একটু দেখি। Do you want it? Passive, is it wanted by you? এরপর রয়েছে ক্যান যদি থাকে, ক্যানের ক্ষেত্রে কি হয়?
ক্যান দিস বি সলভ বাই দেম, এখানে আবার তোমাদেরকে জানিয়ে রাখছি, যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার বি বসে যাচ্ছে এবং সব সময় পাস্ট পার্টিসিপল শব্দটা বসে যাবে। ভার্বের যে তৃতীয় যে রূপ রয়েছে সেটা অবশ্যই বসে যাবে। প্যাসিভ মানেই হচ্ছে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল যে রূপ সেই রূপটাকে তোমাকে অবশ্যই বসাতে হবে। এরপর রয়েছে ডাব্লিউএস কোয়েশ্চেন কি হয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্যাসিভ হয়ে গেল, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার তোমাদেরকে বলছি, এখানে কিন্তু তোমাদের টেন্সটাকে আগে ফলো করতে হবে। টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি হবে, ইজ বার, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওয়াজ বা ওয়ার সেখানে বসে যাচ্ছে। যেমন ধরো ডু ইউ ওয়ান্ট ইট, এটা আছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটা হয়ে গেছে ইজ ইট ওয়ান্টেড বাই ইউ। এটা যদি থাকতো যে ডিড ইউ ওয়ান্ট ইট, তাহলে হতো ওয়াজ ইট ওয়ান্টেড বাই ইউ। তোমাদের আবারও বলছি, সেটা হচ্ছে যখন প্রেজেন্ট টেন্সে থাকবে সেখানে ইজ বা আর বসবে, আর যখন পাস্ট টেন্সে থাকবে তখন সেখানে ওয়াজ বা ওয়ার সেখানে বসে যাবে। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকলে সেখানে তোমাদের বি বসে যাচ্ছে। এরপরের অংশে আমরা যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স। A passive imperative begins with let followed by the object in the active. দেখো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে যাচ্ছি সেখানে আমাদের কি হচ্ছে, লেট বসে যাচ্ছে। যেমন ক্লোজ অল দ্য গেটস, প্যাসিভ, লেট অল দ্য গেটস বি ক্লোজড। আবার বলছি, এখানে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আনসার করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, যে লেট বসে যাচ্ছে এবং বি বসছে এবং লাস্টে যে পাস্ট পার্টিসিপল রয়েছে ভার্বের যে রূপটা সেটা বসে যাচ্ছে। যেমন ধরো টেক মেডিসিন অন টাইম, মেডিসিন শুড বি টেকেন অন টাইম। এখানে যখন অ্যাডভাইস বা সাজেশন বোঝানো হচ্ছে সেখানে প্যাসিভ যখন হয়ে যাচ্ছে সেখানে টেক মেডিসিন অন টাইম, তাহলে এখানে মেডিসিন শুড বি টেকেন অন টাইম হয়ে যাচ্ছে। ইম্পারেটিভ রিকোয়ার, যেমন প্লিজ গিভ মি সাম মোর টাইম, প্লিজ গিভ মি সাম মোর টাইম, এখানে প্যাসিভ হয়ে গেল ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি সাম মোর টাইম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যখন তুমি প্যাসিভ করতে যাচ্ছ সেখানে আসলে এই যে সেন্টেন্সটা দেয়া আছে সেই সেন্টেন্সের টোনটা তোমাকে অনুধাবন করতে হবে এবং তোমাকে সেই আনসারটা করার চেষ্টা করতে হবে। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা হয় লেট দিয়ে শুরু করতে হয় এবং তোমার সেখানে বি বসে এবং পাস্ট পার্টিসিপলটা বসে যায় আর কি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, চয়েস অফ সাবজেক্ট যে বলেছি, অনেক সময় কাজটি কে বা কার দ্বারা করা হচ্ছে এটা আসলে বোঝা যায় না। সেই ক্ষেত্রে একটা সাবজেক্ট আমাদেরকে দিতে হয়। যেমন দেখা যাচ্ছে, এবং যেমন মাই পেন ওয়াজ স্টোলেন, কলমটা হারিয়ে গিয়েছিল। আসলে কলমটা স্টোলেন মানে চুরি হয়ে গিয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করো যে ইউ ডোন্ট নো দ্য পারসন হু স্টোল ইউর পেন, এখানে বলা হচ্ছে সামওয়ান, পিপল আমরা বলতে পারি, দেখো হি ইজ নট নোন হেয়ার, তাহলে নোবডি নোজ হিম হেয়ার। এরপর আছে হি ইজ কল্ড এ লায়ার, পিপল অথবা দে কল হিম এ লায়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো ডুয়ার বা এজেন্ট না থাকে, কে আসলে কাজটি করেছে, সেই ক্ষেত্রে আমরা সামওয়ান দিতে পারি, পিপল দিতে পারি, উই দিতে পারি, ম্যান দিতে পারি, দি বয় দিতে পারি, হি দিতে পারি, সি দিতে পারি। এটা আসলে নির্ভর করবে এই কনটেক্সটের উপরে, আসলে কোন জিনিসটা দিলে বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় এবং অর্থের দিকটাও যেন ক্লিয়ার থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আনচেঞ্জ সেন্টেন্স মানে হচ্ছে, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, ট্রানজিটিভ ভার্বেরই শুধুমাত্র প্যাসিভ হয়, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, যে ওয়ার্কটা এখানে ইনট্রানজিটিভ যে ভার্ব রয়েছে সেই ভার্বের তোমার কি বলে এটাকে প্যাসিভ হচ্ছে না,
শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের এই যে ভার্ব যে লিস্টটা রয়েছে এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের লিস্ট। এখানে সেই জিনিসগুলো মানে প্যাসিভ হচ্ছে না, যেমন ডাই, অ্যাপিয়ার, সিম, ডিসঅ্যাপিয়ার, হ্যাপেন, অ্যালিউড, অকার, এনশিওর। তাহলে এখানে দেখো ইট ওয়াজ অ্যাপিয়ার্ড ইনকারেক্ট, এটা হচ্ছে ইট অ্যাপিয়ার্ড, এগুলো প্যাসিভ করা যাবে না। তুমি জোর করে সব কাজ করতে পারো, যেমন ইট ইজ হ্যাপেন, এটা হবে না, এটা হচ্ছে ইট হ্যাপেন। দ্য বুক ইজ বিলং টু মি, এটা আসলে প্যাসিভ হয় না, তাহলে হবে দ্য বুক বিলংস টু মি, এরকম হবে আর কি। দেখো কোয়াসি প্যাসিভ, কোয়াসি মানে হচ্ছে হাফ বা অর্ধেক। এই কোয়াসি প্যাসিভটা সাধারণত খুব কম আসে। আর এগুলো প্যাসিভ ভয়েসের যে অর্থটা, সেই অর্থটা আসলে এই প্যাসিভ গুলোর আসলে ব্যবহার খুবই কম। আর এগুলো মানে আসলে খুব ব্যবহার না করলেও চলে। যেমন ধরো এখানে রয়েছে হানি টেস্ট সুইট, এটা হচ্ছে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা হানি ইজ টেস্টেড সুইট। অ্যাক্টিভ হচ্ছে দি বেড ফিলস সফট, দি বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। আসলে এই জিনিসটা একটু জেনে রাখো, তবে এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় খুবই কম আসে। কোয়াসি প্যাসিভ আসলে পুরোপুরি প্যাসিভ না, মানে অর্ধেক বা হাফ অর্থে এগুলো ব্যবহৃত হচ্ছে। আমরা পরের অংশে যাচ্ছি। দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট কোনটা? সেটা হচ্ছে যেই অবজেক্টটাতে সেলফ থাকে, এবং এই রিফ্লেক্সিভ যে অবজেক্টটা রয়েছে সেটা কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। যেমন ধরো হি হার্ট হিমসেলফ, এখানে হিমসেলফ কিন্তু তুমি আগে আনতে পারছো না, তাহলে এটা যখন আমরা প্যাসিভ করতে যাচ্ছি তাহলে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা ঠিকই থাকছে, এখানে হয়ে যাচ্ছে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, এখানে বসে যাচ্ছে। এবার হচ্ছে হি শি কিল হারসেলফ, এখানে হয়ে গেল শি ওয়াজ কিলড বাই হারসেলফ। ফ্যাক্টিটিভ অবজেক্ট, অবজেক্ট ইউজ অ্যাজ কমপ্লিমেন্ট, যেমন ধরো উই মেড হিম এ ক্যাপ্টেন, এই ক্যাপ, এখানে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাচ্ছি এখানে হয়ে গেল হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস, এখানে হবে না। মানে এখানে যেটা দেখো উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিমও একটা অবজেক্ট, ক্যাপ্টেনও একটা অবজেক্ট, এখানে তোমাকে আনতে হবে হচ্ছে হিমটাকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসতে হবে। যেমন উই কল হিম এ ফুল, হি ইজ কল্ড এ ফুল বাই আস, এইভাবে হবে। কগনেট অবজেক্ট, a direct object that has the same linguistic derivation as the verb which governs it, as in sing a song, মানে একই কথা। যেমন he ran a race, ran দৌড়ানো, রেস মানেও কিন্তু দৌড়, একই অর্থ বোঝানো হচ্ছে। তাহলে race was run by him, he dreamed a dream was dreamed by him, এরকম বসে গেলে এগুলো কগনেট অবজেক্ট, মানে হচ্ছে একই অর্থ, সমধাতু যেগুলোকে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যদি জিরান থাকে সেই সমস্ত বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে আনি একটু দেখো। দে প্রপোজ বিল্ডিং এ ড্যাম ফর ইরিগেশন পারপাস, বাদ দে প্রপোজ দ্যাট এ ড্যাম ফর ইরিগেশন পারপাস শুড বি বিল্ড। এরপরে দেখো দে অ্যাডভাইস টেকিং প্রিকশনারি মেজার্স এগেনস্ট সাইক্লোন, এখানে রয়েছে দে অ্যাডভাইস দ্যাট প্রিকশনারি মেজার্স এগেনস্ট সাইক্লোন শুড বি টেকেন। এখানে অর্থটা বুঝতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ছিল সিম্পল সেন্টেন্স, এখানে যখন আমরা প্যাসিভ করতে যাচ্ছি সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ইনফিনিটিভে যেমন রয়েছে, যেমন হি মেড মি লাভ, প্যাসিভ হয়ে যাবে আই ওয়াজ মেড টু লাভ। যেমন অ্যাক্টিভ মেক, সি, হিয়ার, হেল্প, ওয়াচ, এগুলো যখন প্যাসিভ হয়ে যাবে তখন এখানে টু বসে যাবে। আমরা পরের অংশে যাচ্ছি। আদার রুলস, ইনফিনিটিভ যদি থাকে যেমন ধরো আই ওয়ান্ট টু ডু ইট, প্যাসিভ হয়ে যাচ্ছে ইট ইজ ওয়ান্টেড টু বি ডান বাই মি। অ্যাক্টিভে রয়েছে আই ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই মি, এরকম হয়ে যাচ্ছে। এটা বোর্ডে কিছু কোশ্চেন রয়েছে, তোমরা বোর্ডে কোশ্চেন কিছু দেওয়া আছে, এখানে একটু দেখে নিতে পারো।